মামা বিদেশ থাকায় মামিকে বাড়িতে একা পেয়ে মামির সাথে যা করলাম। মামি বলো, উহ, আহ, আর পারছি না, আমাকে ছাড়ো, ব্যথা পাচ্ছি, তোমার মেশিন আর ভিতরে দিও না। আজকে যে গল্প বলবো তা শুনলে বুকের ভেতর এক অজানা শিহরণ উঠবে। কারণ এটা কেবল গল্প নয়, এটা ভালোবাসা, অভিমান আর নিষিদ্ধ তৃষ্ণার ছায়ায় জেগে ওঠা এক অসাধারণ সম্পর্ক, যা দিনের আলোয় লুকিয়ে থাকে আর রাতের অন্ধকারে শরীরের গন্ধে ভেসে ওঠে। যদি সাহসী হও, মন খুলে শোনো। আমার নাম রায়ান, বয়স ২১। বাবা মা দুজনেই মারা গেছেন যখন আমি খুব ছোট। আমি মামার বাড়িতেই মানুষ হই। মামা বিদেশে থাকেন, তাই আমার সব দেখাশোনা করেন আমার মামি, সঞ্চিতা। সঞ্চিতা মামিই আমার সব কিছু, কলেজের খরচ, জামাকাপড়, মোবাইল, আবেগের যত্ন। তার মুখে কখনো বিরক্তি দেখিনি, বরং তার মায়াভরা চোখে আমার প্রতি এক অদ্ভুত টান সর্বদাই লক্ষ্য করতাম। সঞ্চিতা মামি ছিলেন এক পরিপূর্ণ নারী, মাঝবয়সী অথচ শরীরের প্রতিটি রেখায় এক অভাবনীয় আকর্ষণ লুকিয়েছিল। তার গলা, চোখ, ঠোঁট সবকিছুই যেন মোহনীয়। তিনি এমনভাবে কথা বলতেন যেন কথাগুলো আমার বুকের গভীরে নাড়া দিয়ে যায়। একদিনের ঘটনা, দুপুরে কলেজ থেকে ফিরে দেখি বাড়িতে কেউ নেই, শুধু রান্নাঘরে সঞ্চিতা মামি কাজ করছেন। তার পরনে ছিল হালকা নীল রঙের এক পাতলা শাড়ি, চুল খোলা আর মুখমণ্ডলে ঘাম জমে আছে। জানালার ফাঁক দিয়ে পড়া হালকা আলো তার গায়ে পড়ে এক মোহময় আবরণ তৈরি করেছিল। আমি নিঃশব্দে দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তার শরীরে জমে থাকা ঘাম, স্নিগ্ধ গন্ধ আমার বুকের ভেতর কেমন যেন গড়ে উঠল। মামি হঠাৎ ঘুরে তাকালেন। কবে এলে রায়ান? এই তো একটু আগে মামি, আমি বললাম। খাওয়া হবে? আপনি খেয়েছেন? মামি মাথা নাড়লেন। না। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনাকে ক্লান্ত লাগছে, একটু বসেন না। মামি আমার দিকে তাকিয়ে একটু ভিন্ন ভঙ্গিতে হাসলেন। এত কিছু বুঝছিস রায়ান? এখন তুই ছোট নেই, তুই অনেক বড় হয়েছিস। আমি চমকে গেলাম, তার কণ্ঠে একটা অস্বাভাবিক কোমলতা ছিল। আমি চুপ করে পাশে বসলাম। হঠাৎ মামি আমার কাঁধে হাত রাখলেন। আমি জানি তোর অনেক অভাব, বাবা মা নেই, কিন্তু আমি তোর সব কিছুতেই আছি রায়ান, শুধু একবার বলতে পারতিস? আমি মামির চোখের দিকে তাকালাম। আপনি আমার সব মামি, আপনি ছাড়া আমি কিছুই না। হঠাৎ মামি আমার গাল ছুঁয়ে দিলেন। সেই ছোঁয়া যেন বিদ্যুৎ স্পর্শ। মামির হাত ঠান্ডা ছিল, কিন্তু তার স্পর্শে আমার শরীরের ভেতর আগুন জ্বলে উঠল। আমি নড়তে পারলাম না। মামি কানে কানে ফিসফিস করে বললেন, ভয় পাস না, আমি তোর মামি ঠিকই, কিন্তু আমি একজন নারীও রায়ান। আমারও তো একটা মন আছে, আকাঙ্ক্ষা আছে। তুই কি সেটা বুঝিস না? আমি ধীরে ধীরে বললাম, আমি সব বুঝি মামি। আমি কখনো সাহস পাইনি বলার, কিন্তু আমার চোখই সব বলে দিয়েছে। আমি যতবার আপনাকে দেখেছি, আমার মনে হয়েছে আমি কিছু একটা অনুভব করছি, যা বলা যায় না। মামি আমার খুব কাছাকাছি এলেন। তার শাড়ির সূক্ষ্ম গন্ধ আমার নাকে ভর করল। রায়ান, শোন, ভালোবাসা হয় শরীর ছুঁয়ে মনের গভীরে ঢুকে। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। তুই যদি চাস, আমি তোর একান্ত আপন হতে পারি। আমি নিশ্চল হয়ে রইলাম, কথা ফুটল না। মামি আমার আরও কাছে এলেন, আমার ঠোঁটের একপাশে হালকা করে একটি চুমু খেলেন। এটা বুঝিস? এটা শুধু আদর নয়, এটা আহ্বান। সেটা আজ রাতের বাতাসেই টের পাবি। সেই দিন রাতে আমি জানালার পাশে বসেছিলাম। হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছিল সঞ্চিতা মামির ঠোঁটের সেই ছোঁয়ার স্মৃতি। চোখ বন্ধ করতেই মনে হচ্ছিল ওর ঠোঁট আবারও আমার ঠোঁটে নামছে। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ শুরুর গল্প নয়, এটা ছিল হারিয়ে যাওয়া আর পাওয়ার মধ্যে এক উত্তপ্ত, নিষিদ্ধ ভালোবাসার সূচনা, যার শেষ কেউ জানত না। রাত তখন প্রায় 12টা। আমি ফোন নিয়ে বিছানায় শুয়েছিলাম। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। একটি মেসেজ। সঞ্চিতা মামি লিখেছেন, ঘুমাচ্ছিস? আমি থমকে গেলাম। লিখলাম, না। আপনি বলুন। কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার লিখলেন, আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ মনে হলো এই আকাশের নিচে কেউ একজন আমার খুব দরকার, যে আমার পাশে বসে থাকবে আর আমি তার কাঁধে মাথা রাখব। আমি লিখলাম, আমি তো আছি মামি, আমি তো পাশে থাকি।
ওপার থেকে জবাব এলো, পাশে থাকা আর একান্ত থাকা এক নয় রায়ান। আপনি কি বলতে চাইছেন মামি? আজ তুমি দরজার বাইরে এসে দাঁড়াও, আমি বুঝে যাব তুমি আমায় বুঝেছ। আমার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হল। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইলাম। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ আমাকে টানছে। শেষমেশ উঠে পড়লাম। আস্তে করে দরজা খুলে বারান্দায় এলাম। সামনের ঘর থেকে হালকা আলো বেরোচ্ছিল। পায়ের আওয়াজ চেপে ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দরজা খুলে গেল। সঞ্চিতা মামি সামনেই দাঁড়িয়ে। তার মুখে এক অদ্ভুত শান্তি আর চোখে অদম্য তৃষ্ণা। পরনে পাতলা গোলাপি রঙের নাইটি, চুল এলোমেলোভাবে খোলা। আমি কিছু বলার আগেই তিনি আমার হাত ধরে টেনে ঘরের ভেতর নিয়ে গেলেন। আজ আর কথা না রায়ান, তিনি বললেন। তার কণ্ঠ কাঁপছিল। আজ শুধু আদর হবে। আপনি এতদিন এসব লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। নিজের তৃষ্ণা নিজের ভেতরেই রেখেছিলাম। তিনি বললেন, আমার দিকে তাকিয়ে, আজ তোমার চোখে সেই তৃষ্ণাই দেখতে পেলাম। মামি আমার গালে হাত রাখলেন। আমি চোখ বন্ধ করলাম। পরক্ষণেই আমার ঠোঁটে এক গভীর উষ্ণ স্পর্শ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তাকে জড়িয়ে ধরে ফেললাম। তার শরীরটা একেবারে নরম, গরম, কাঁপছিল। আপনি যদি থামাতে চান, আমি ফিসফিস করে বললাম। না রায়ান, তিনি আমার কথা কেটে বললেন। আজ আমি তোমার হতে চাই, পুরোপুরি। সঞ্চিতা মামি আমাকে বিছানার ধারে বসিয়ে নিজেও পাশে বসলেন। তার চোখ দুটো জলের মতো স্বচ্ছ। আমি তার হাত ধরলাম। তিনি চুপ করেই রইলেন। তারপর আমার বুকের ওপর মাথা রেখে বললেন, এতদিন ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। আজ থেকে এটা স্বপ্ন নয় মামি, আমি বললাম। এটা বাস্তব। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। ধীরে ধীরে তার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিলাম। সেখান থেকে গলায়, তারপর গালে, শেষে আমার ঠোঁট আবারও তার ঠোঁটের ওপর এসে থামল। এবারের চুমু ছিল দীর্ঘ, তীব্র, অনন্তের মতো মনে হচ্ছিল। তার ঠোঁটে লিপবামের হালকা স্বাদ আর গায়ে এক অদ্ভুত উত্তাপ। আমি তাকে আরও কাছে টেনে নিলাম। আমাদের নিঃশ্বাস একাকার হয়ে যাচ্ছিল। আপনি যদি চান, আমি আবার বলতে গেলাম, আমি চাই। না থামতে তিনি আমার কথা কেটে বললেন, আমি চাই না। সেই রাতে কোনো কথা হয়নি। ছিল শুধু দুটি শরীরের নীরব ভাষা, হৃদয়ের ধুকধুকানি আর আকাঙ্ক্ষার তীব্র উত্তাপ। আমরা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম ভেঙে দেখি পাশে সঞ্চিতা মামি নেই। তিনি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন। তার গায়ে এখনও রাতের আলোর ছোঁয়া লেগে আছে। আমি আস্তে করে পাশে গিয়ে দাঁড়ালাম। ঘুম আসেনি? ঘুম আসলেও মন তো শান্ত ছিল না রায়ান, তিনি বললেন। আমি দেখলাম তার চোখে জল। কাঁদছ? হ্যাঁ, তিনি আমার দিকে তাকালেন। কারণ আমি তোর মামি, আমি তোর মা হতে পারতাম। অথচ আমি এখন এক নারী যার শরীর তুই ছুঁয়েছিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার ছিল না। ভয় পাচ্ছি রায়ান, তিনি বললেন। ভয় কিসের? সমাজের, লোকলের, তোর মামার। চিন্তা করেছিস একবার? যদি কেউ জানে, আমাকে হত্যা করে ফেলবে। তোর কিছু হবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব। কিন্তু আমরা তো জোর করে কিছু করিনি, আমি বললাম। কারোর ক্ষতি করিনি। সমাজ তা বোঝে না রায়ান। ভালোবাসা বুঝলেও রক্তের সম্পর্ক ভাঙা তারা মানতে পারে না। তুমি চাও আমি দূরে যাই? আমি জিজ্ঞেস করলাম। তিনি চুপ করে রইলেন। তারপর মর্মাহত কণ্ঠে বললেন, পারবি? পারবি দূরে যেতে? আমি তার চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললাম, না, পারব না। কারণ তুমি শুধু আমার মামি নও, তুমি আমার হৃদয়ের স্পর্শ। তুমি আমার অনুভূতির ভেতরে ঢুকে গেছ। সঞ্চিতা মামি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে একটা প্রতিজ্ঞা কর। আজ থেকে যা করবি শুধু আমাদের ভেতরে থাকবে। দিনের বেলায় আমি তোর মামি, তুই আমার ভাগ্নে। কিন্তু রাতের অন্ধকারে আমি হব তোর সঞ্চিতা, তুই হবি আমার রায়ান। তুই যেভাবে চাইবি আমাকে পাবি। আমি কারোর স্ত্রী নই তখন, আমি হব তোর সম্পূর্ণ। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত ধরলাম। প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কাঁদতে দেব না। কখনো তোমার শরীর আর মনকে আলাদা করব না। তুমি যেদিন বলবে থাম, আমি থেমে যাব। তুমি যেদিন বলবে নাও, আমি তোমাকে নিয়ে উঠে যাব। তিনি আমার গাল ছুঁয়ে বললেন, রায়ান, আজ রাতে আবার আসবি তো? হ্যাঁ, আমি বললাম, আজ আর কোনো ভয় থাকবে না, শুধু ভালোবাসা। তুমি আমাকে ডাকলেই আমি আসব। কারণ এই শরীরের স্পর্শে এখন আমার জীবনের তৃষ্ণা মিশে গেছে। কিন্তু ভালোবাসা কখনোই সম্পূর্ণ গোপন থাকে না। একদিন সন্ধ্যায় আমি ফোনে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি দরজার পাশে সঞ্চিতা মামি দাঁড়িয়ে, তার চোখ লাল, গলায় চাপা কষ্ট।
কে সেই মেয়ে তিনি সরাসরি জিজ্ঞেস করলেন যার মেসেজ তুমি দুপুরে পেয়েছিলে আমি চমকে গেলাম কি বলছো তুমি আমি দেখেছি রায়ান তোমার ফোনে একটা মেয়ের ছবি এসেছিল তুমি তার পেছনে দৌড়াচ্ছ আমি স্তব্ধ সে শুধু একজন বন্ধু মামি আমার কিছুই না তুই বুঝিস না তার কণ্ঠ ভাঙল আমার শরীরে যখন তুই ছুঁয়েছিলি তখন আমার মনও তোকে ছুঁয়েছিল আর আজ তুই সেই মনকে আঘাত করলি আমি কাছে গিয়ে বললাম সঞ্চিতা আমি শুধু তোমাকেই চেয়েছি তুমিই আমার সবকিছু তাহলে প্রমাণ দে তিনি বললেন তার চোখে যেন আগুন আজ যদি সত্যিই আমাকে ভালোবাসিস তাহলে আর কারো দিকে তাকাবি না তুই শুধু আমার প্রমাণ দেব আমি বললাম সেই রাতে বার ঘরে গিয়ে দেখলাম তিনি কাঁদছেন আমি পাশে বসে বললাম চোখে জল দেব না আজ আমার বুকের ভেতর এক শূন্যতা তৈরি হচ্ছে আমি তোমাকে কষ্ট দিতে চাই না তাহলে আমাকে ভালোবাসার শেষ রূপ দেখাও তিনি বললেন যেভাবে তোমার ঠোঁটে চুমু খাই আমি ভুলে যাই আমি কে আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম ঠোঁটে চুমু দিয়ে শুরু করে তার গলা ঘাড় বুক পেট শরীরের প্রতিটি ইঞ্চি আমি আমার ভালোবাসা দিয়ে ছুঁয়ে গেলাম যেন আমার স্পর্শ দিয়ে বুঝিয়ে দিতে চাইলাম আমি ছাড়া তার কোনো পুরুষ নেই সঞ্চিতা চোখ বন্ধ করে আমার শরীর জড়িয়ে ফিসফিস করলেন তুই আমার তুই শুধু আমার কিন্তু ভালোবাসায় ভয়ও জন্মায় পরদিন সকালে টেবিলে একটা চিঠি পেলাম আমি যাচ্ছি রায়ান আমাকে খুঁজিস না সব শূন্য হয়ে গেল তার জামাকাপড় গয়না কিছুই নেই শুধু ঘরে ভরপুর তার গন্ধ আর স্মৃতি ফোন করলাম বন্ধ আমি বুঝতে পারলাম তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন সমাজ ভয় অপরাধবোধ সবকিছু তাকে গ্রাস করেছে রাতের পর রাত আমি একা বিছানায় শুয়ে তার স্মৃতিতে ডুবে থাকতাম তার শরীরের ঘ্রাণ আমার চাদরে লেগেছিল চোখ বন্ধ করলেই মনে হতো তার ঠোঁট আবার আমার ঠোঁটে ছুঁয়ে দিচ্ছেন ফিরে এসো সঞ্চিতা আমি একদিন চিৎকার করে কেঁদে উঠলাম আমি আর পারছি না কয়েকদিন পর হঠাৎ এক সন্ধ্যায় দরজার সামনে সঞ্চিতা দাঁড়িয়ে চোখে অশ্রু শরীর কাঁপছে আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম কোথায় ছিলে দূরে গিয়েছিলাম তিনি বললেন যাতে নিজেকে ভুলতে পারি কিন্তু পারিনি আমি কি কিছু ভুল করেছিলাম না তুমি কিছু করনি রায়ান আমি শুধু নিজেকে ক্ষমা করতে পারছিলাম না কিন্তু আজ বুঝলাম ভালোবাসা কোনো গোপন সম্পর্ক নয় এটা শরীরের চেয়েও অনেক গভীর ফিরে এসেছ ফিরে এসেছি যদি এখনও জায়গা থাকে আমার বুক এখনও খালি আমি বললাম শুধু তোমার জন্য সেই রাতে আমরা আবার বিছানায় ফিরে এলাম পুরনো ছায়া পুরনো উত্তাপ কিন্তু এবার যেন আরও গভীর আরও বেদনাময় সঞ্চিতা আবার আমার গলা ঘাড় ঠোঁট স্পর্শ করতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম তুমি কি এখন ভালোবাসা ফিরিয়ে নিতে এসেছ না তিনি বললেন ভালোবাসা দিয়ে মরতে এসেছি রাত অনেকটা কেটে গেল সঞ্চিতা আমার পাশে শুয়ে হাত আমার বুকে রেখে বললেন তুমি কি আমায় মাফ করেছ তুমি কোনো পাপ করনি আমি বললাম করেছি রায়ান তোর বয়সে তোর জীবনে আমি ঢুকে পড়েছি তোর জীবনটা অন্যরকম হতে পারত আমার জীবন এমনই হওয়ার ছিল আমি বললাম যাতে তোমাকে পাই সঞ্চিতা আমার দিকে তাকিয়ে বললেন রায়ান তুই আমার শরীর চেনালি অনুভব বুঝালি আমি তোকে আজ আমার শরীর মন সব দিয়ে ফেলেছি আমি দীর্ঘক্ষণ তাকে চুমু খেয়ে গেলাম সারা রাত আমরা একে অপরের মধ্যে ডুবেছিলাম শেষ রাতের দিকে তিনি বললেন একটা অনুরোধ করব বলো আজ রাতের পর আমি আর এখানে থাকব না তোর ভবিষ্যৎ নষ্ট করতে চাই না তুই পড়াশোনা শেষ কর তুই আমাকে মনে রাখিস যতবার চোখ বন্ধ করবি আমার ঠোঁট মনে করবি যতবার ঘুম আসবে না আমার গন্ধ খুঁজে নিস আমি কিছু বলতে পারলাম না শুধু তাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম বারবার সকালে ঘুম ভাঙতেই দেখি পাশে কেউ নেই টেবিলে আবারও একটি চিঠি রায়ান তুই আমার জীবনের একমাত্র পুরুষ তুই আমার রাতের ঘ্রাণ তুই আমার ঠোঁটের শেষ চুমু এখন আমি যাচ্ছি ভালো থাকিস সঞ্চিতা আজ আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি বাতাসে এখনও তার গন্ধ ভেসে আসে বলে মনে হয় বিছানার চাদর নাড়লেই মনে পড়ে তার ঠোঁট আমার গায়ে লেগেছিল আমি জানি তিনি আর কখনো ফিরে আসবেন না কিন্তু আমার হৃদয়ে তিনি চিরকাল সেই নারী যাকে আমি কখনো মামি বলিনি কখনো প্রেমিকা বলিনি শুধু বলেছি তুমি আমার ভালোবাসা